আচ্ছা, হ্যাঁ, যারা যারা জৈব যৌগ করতেছেন, জৈব যৌগ অবশ্যই ধরা হবে। এখন একটা জিনিস বুঝতে হবে, আপনারা তো সবাই শামসুল হক খান, মানে সরি, সবাই তো একটা সেম কলেজেরই। তো আপনারা যা পড়েন, আপনাদেরকে যা পড়ানো হয় তা দিয়ে আসলে এইচএসসিও হয়। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এইচএসসি পরীক্ষার দিন যায়, আমার কথা, এখন এইচএসসি পরীক্ষার দিন তো অনেক লেট হয়ে যাবে, তো একটু দেখে না, আপনি একটু রিসার্চ করে দেখেন, হয় না যা পড়ায় তা দিয়ে এইচএসসিও হয় না, যেটা সত্যি কথা। যা পড়ায় ওনারা তা দিয়ে এইচএসসিও হয়, এটাই। আর পড়ালেখা করা লাগবে, এখন সবাই আপডেটেড, আমরা নিজেরাই এইচএসসিতে থাকতে পড়ালেখা করছি, কিন্তু এত টেনশন নিয়ে পড়ালেখা করা লাগে নাই যে আমরা জানতাম যে হ্যাঁ আমি যা পড়তেছি তা কেউ পড়তেছে না, কিন্তু এখন সমস্যা হলো আপনি যা পড়তেছেন দেয়ার ইজ এ হাই পসিবিলিটি সবাই তাই পড়তেছে, অথবা এমন হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে যে আপনি অনেক পড়ার পরেও দেখবেন যে আপনার থেকে বেশি পড়েন না মানুষের অভাব নাই। তো এটাই। তাহলে আজকে যে ক্লাস সেটাই আমরা শুরু করি, সেটা হলো সমাবেশ। সমাবেশ। তো সমাবেশের ক্ষেত্রে মনে রাখা লাগবে, তো সমাবেশের যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো এই টাইপের থাকবে। আপনাকে বলা হবে যে দল গঠন বা কমিটি গঠন, দল গঠন বা কমিটি গঠন, এই টাইপের অঙ্কগুলো সবগুলা কি থাকবে, এই টাইপের থাকবে, দল গঠন বা কমিটি গঠন, এই টাইপের সবগুলো অঙ্ক থাকবে। এখন একটা জিনিস বোঝা লাগবে যে ধরলাম আমি যে এ বি সি ডি এই চারজনকে আমি বাছাই করব, বা এ বি সি ডি একই টিমে আছে, এ বি সি ডি যেই টিমে আছে ওই টিমটারে আমি বললাম 1 নাম্বার টিম, ওটারে আমি বললাম 1 নাম্বার টিম। আরেকটা আমি বললাম যে, আমি যদি বলি যে ই এফ জি এইচ, ওমা কলমের কালি চেঞ্জ হয় না কেন, এই যে ই এফ জি এইচ, এটার আমি বললাম 2 নাম্বার টিম, এটার আমি বললাম 2 নাম্বার টিম। এখন এই যে 1 নাম্বার টিম আর 2 নাম্বার টিম, এই 1 নাম্বার টিম আর 2 নাম্বার টিমের 2 নাম্বার টিমকে আমি, 1 নাম্বার টিমটা আমি কি বলছি, এবিসিডি। এখন এই 1 নাম্বার টিমটার, এই যে 1 নাম্বার টিমটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? মোবাইলটা ঠিক আছে ঠিক করি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই হোক, এই যে 1 নাম্বার টিম, 1 নাম্বার টিমটা যদি আমি লিখি যে ডি এ বি সি, তাহলে কি হবে, তাহলে কি হবে, এটা কি আরেকটা বিন্যাস না? আমি কি বলতে পারি না এটা আরেকটা বিন্যাস? তাহলে আমি যদি বলি যে এই জায়গায় এ বি সি ডি, এটার জন্য আমি কয়টা বিন্যাস পাবো? আমি কি বলতে পারি এটার জন্য আমি 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পাবো, যেহেতু এখানে কোনো রিপিটেশন নাই। এটার জন্য আমি কি 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পাবো, এটাকে আমি বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পাবো। হুম, এটার জন্য আমি 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পাবো, কিন্তু এটা কিন্তু বিন্যাস, ওটা কি না, সমাবেশ না। 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক কিন্তু আমি সমাবেশ পাবো না, 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক আমি কি পাবো, বিন্যাস পাবো। বুঝছি, 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক আমি কি পাবো, বিন্যাস পাবো। 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক কিন্তু আমি কি পাবো না, সমাবেশ পাবো না। এই জিনিসটা কিন্তু বুঝতে পারতে হবে যে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পাবো, 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক কিন্তু সমাবেশ পাবো না। সমাবেশের হিসাবটা কিন্তু আলাদা। এখন আমি যদি সমাবেশের হিসাবটা একবারে লিখে দিই, এগুলো যদি একটু মুছে দিই, আমি যদি এক বাক্যে বুঝাই দিই যে বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্যটা কি, আমি একটু এক বাক্যে বোঝানোর ট্রাই করি বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্যটা। তাহলে প্রথমে আমি যদি লিখি যে বিন্যাস মানে কি, বিন্যাস, আমরা তো বিন্যাস পড়ে আসছি, সবাই পড়ে আসছি না? বিন্যাস যদি না পড়ে আসি তাহলে রেকর্ডের ক্লাস আছে করে নিব, এরপরে সমাবেশে আসব। বিন্যাস মানে বেছে নেয়া, বিন্যাস মানে কি, বেছে নেয়া প্লাস সাজানো। বিন্যাস মানে কি, বেছে নিতে হবে, এরপর আবার ওগুলারে সাজাইতে হবে। সমাবেশ মানে কি, এই যে আমি লেখলেই সবাই বুঝে যাবেন, লেখলেই সবাই বুঝে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সমাবেশ মানে কি, সমাবেশ মানে হলো জাস্ট বেছে নেওয়া। সমাবেশ মানে হলো কি, জাস্ট বেছে নেওয়া। এখানে বেছে নিলেই হবে, সাজানো লাগবে না। আমি একটা উদাহরণ দিই, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই যে আমি একটা উদাহরণ দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এই যে, তো উদাহরণটা হইল যে এ বি সি ডি, দেখেন এই যে এ বি সি ডি ই, এখানে কয়টা আলফাবেট আছে, 5টা। তাহলে 5টা আলফাবেট থেকে 3টি বর্ণ নিয়ে, 3টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, 3টি বর্ণ নিয়ে বিন্যাস ও সমাবেশ সংখ্যা, দুইটাই বের করি, তাহলেই দেখবেন কি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, বিন্যাস ও সমাবেশ সংখ্যা। ঠিক আছে, নোট করা লাগবে না, নোট করা লাগবে না, পিডিএফ দিয়ে দিব, নোট করা লাগবে না। ওকে, এখন
এই জায়গায় লেটার আছে কয়টা? 5টা। তাহলে আমি যদি এটার বিন্যাস সংখ্যাটা বের করি, যে বিন্যাস, ওর বিন্যাস সংখ্যা হবে কয়টা? আমি কি বলতে পারি না যে 5 ফ্যাক্টোরিয়াল? 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি কানার ভাই অন্ধরা? 5p3 বলতে পারি। 5টা থেকে 3টা নিয়ে কত উপায় আমি সাজাতে পারি সেটা হলো কি 5p3। ঠিক আছে না? 5p3 বুঝছি। এই যে 5টা থেকে 3টা নিয়ে আমি কত উপায় সাজাতে পারি? 5p3 উপায় সাজাতে পারি না? 5p3 উপায় সাজাতে পারি। বুঝছি? বুঝি নাই এখনো? বুঝি নাই? কি রে ভাই, তোমরা কি ক্লাস করো না এতদিন ধরে? 5p3 তে কত আসে? 120 নাকি 60? 60 আসে নাকি? তাহলে কয়টা বিন্যাস সম্ভব এই জায়গায়? কয়টা বিন্যাস সম্ভব? 60টা বিন্যাস সম্ভব নাকি? মানে 60 ভাবে বাছাই করা সম্ভব। 60 ভাবে কি বাছাই করা সম্ভব না? বিন্যাস সম্ভব কি 60টা? বিন্যাস সম্ভব 60টা নাকি? 60 ভাবে কি করা সম্ভব? বাছাই করা সম্ভব। বুঝছি। 60 ভাবে কি বাছাই করা সম্ভব না? এই যে দেখো, এই জায়গায় যদি আমি লিখি যে এ বি সি, আমি চাইলে এ বি সি ডি রে বাছাই করতে পারি। আবার আমি চাইলে কি বি সি ডি বাছাই করতে পারি। আবার আমি চাইলে কি বাছাই করতে পারি? সি ডি ই। এভাবে আমি অনেকভাবে বাছাই করতে পারি না? এ বি সি ডি এভাবে অনেকভাবে বাছাই করা যায়। বুঝছি বিষয়টা? হ্যাঁ, ওকে। এবারকার দেখো, এই যে এবিসি রে যে আমি বাছাই করলাম, ধরলাম আমি এই তিনটারে বাছাই করলাম। এখন এই তিনটার বিন্যাস সম্ভব কয়টা? আমি কি এটারে এইভাবে লিখতে পারি না যে বি এ সি, এরপরে আবার আমি কি লিখতে পারি? সি এ বি, এরপরে আমি আবার লিখতে পারি এ সি বি। এভাবে আমি অনেকগুলো লিখতে পারি না? কয়টা লিখতে পারি? এই যে তিনটা যে পাইলাম, এই তিনটার কয়টা বিন্যাস সম্ভব? আমি কি বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি, অর্থাৎ 6 উপায়ে সাজাতে পারি? আমি বলতে পারি না যে এই জায়গায় 6 উপায়ে আমি সাজাতে পারি? 6 উপায়ে সাজাতে পারি। ঠিক আছে, তাহলে সাজাতে পারি আমি কয় উপায়ে? 6 উপায়ে সাজানো। সাজাতে পারি আমি কত উপায়ে? 6 উপায়ে সাজাতে পারি। এই জিনিসটা বুঝছি। আর নির্বাচন করতে পারি কত উপায়ে? নির্বাচন করতে পারি কত উপায়ে? বাছাই। এটা কি বাছাই করতে পারি কত উপায়ে? 60 উপায়ে। 60 উপায়ে বাছাই করে এরপরে সবগুলারে আবার 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি। বুঝছি। সবগুলার আবার কত উপায়ে সাজাতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি না? আচ্ছা ঠিক আছে, এবারকে একটা জিনিস দেখি। হ্যাঁ, এবারকে আমি যে আগে লেখা রাখছি, যে প্রথমেই যে লেখা রাখছিলাম যে বিন্যাস মানে কি বাইছা নিতে হবে আমার। 5টা থেকে প্রথমে 3টা বাইছা নিতে হবে, এরপরে আবার কি এগুলারে সাজানো লাগবে। আর সমাবেশ মানে কি শুধুমাত্র বাইছা নিতে হবে। সমাবেশ মানে কি শুধুমাত্র বাইছা নিতে হবে। তার মানে আমি কি বলতে পারি যে আমি যদি লিখি এ বি সি, এটাও একটা সমাবেশ। এরপরে যদি আমি লিখি বিএসি, এটা সেম সমাবেশ। এরপরে সিএবি, এটাও কি সেম সমাবেশ। কেননা সমাবেশ মানে কি জাস্ট বেছে নেওয়া। সমাবেশ মানে কি জাস্ট বেছে নেওয়া। বুঝছি জিনিসটা কি? বুঝছি নাকি? সমাবেশ মানে জাস্ট বেছে নেওয়া। আচ্ছা, তাহলে কি এই জায়গায় সমাবেশ সংখ্যা 60 কিনা এটা বলতে চাচ্ছ নাকি? আচ্ছা, ওইটা আমরা আসতেছি। সমাবেশ সংখ্যা 60 আর এটা আসতেছি। দেখো, এখন আমি সমাবেশ জিনিসটা আগে বুঝি। সমাবেশ মানে কি? আমি এবিসি নিছি, বিএসি নিছি, সিএবি নিছি, এসিবি নিছি, মানে কি বিন্যাস সমাবেশ মানে কি? সমাবেশ মানে জাস্ট বাইছা নিব। 5টা থেকে আমি জাস্ট 3টা কি বাইছা নিব। সাজানো আমার লাগবে না। বুঝছি? সাজানো লাগবে না। এটারে কি বলা হয়? সমাবেশ। তাহলে এখন দেখো, আমি কি বলতে পারি যে 3 ফ্যাক্টোরিয়ালটি বিন্যাস। দেখো, 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস ইজ ইকুয়াল টু একটা সমাবেশ। এই যে ওইটার ক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস ইজ ইকুয়াল টু কয়টা সমাবেশ? একটা সমাবেশ। বলতে পারি না আমি 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস ইজ ইকুয়াল টু একটা সমাবেশ। এখন আমরা যখন কোনো কিছু বাছাই করি তখন কিভাবে বাছাই করি? যে এই যে এন সি আর, এই উপায়ে বাছাই করি না? বা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কি বাছাই করি। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি যে আর ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? যে আর ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়ালটা সমাবেশ। বুঝছি বিষয়টা? না সরি, হ্যাঁ, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস সমান যদি একটা সমাবেশ হয়, তার মানে আর ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস সমানও কি একটা সমাবেশ হবে না? আর ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস ইজ ইকুয়াল টু একটা সমাবেশ। তাহলে এই জায়গায় যদি আমি লিখি যে এন পি আর টা বিন্যাস ইজ ইকুয়াল টু, আমি এই জায়গায় লিখতে পারি না যে এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এতটি সমাবেশ। বুঝছি বিষয়টা? আর এই যে জিনিসটা আছে না, এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এতটা, এইটারই লেখা হয় কি জানো? এটারই লেখা হয় এন সি আর। তাহলে আমরা কি সূত্র পাইলাম? এন সি আর ইজ ইকুয়াল টু এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সূত্রটারে কিন্তু আবার এভাবেও লেখা যায় যে এন পি আর ইজ ইকুয়াল টু এন সি আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে বিন্যাস আর সমাবেশের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা বুঝছি। বিন্যাস আর সমাবেশের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা বুঝতে পারছি। এই সম্পর্কটা বুঝতে পারছি, হ্যাঁ? আচ্ছা, এবার আরো কয়েকটা জিনিস দেখি। এনসি সূত্র দুইটা উঠাই সবাই। সূত্রগুলো উঠাইছি, বুঝছি? হ্যাঁ, একদম সহজ, এটা পানি। এনসি আর ইজ ইকুয়াল টু, আমি কি এই জায়গায় লিখতে পারি না যে এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল? এনপিআর রে আমি আবার কি লিখতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে আবার কি আছে? আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ইজ ইকুয়াল টু, আমি কি এই জায়গায় লিখতে পারি না যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা সমান সমানে কি? এনসি আর। এটা সমান সমানে কি? এনসি আর। তাহলে এটাও কিন্তু একটা ফর্মুলা। বিন্যাস আর সমাবেশের মধ্যে যে ফর্মুলাগুলো আছে, এগুলো কি বুঝতে পারতেছি? তাহলে তো আমরা অনেক ব্রিলিয়ান্ট, অনেক টু মাচ ব্রিলিয়ান্ট। ঠিক আছে, বুঝতে পারতেছি বিষয়গুলা। ওকে, আমরা কি এখন অঙ্কে যেতে পারি? অঙ্ক করার জন্য কি আমরা প্রস্তুত? অঙ্ক করার জন্য প্রস্তুত কিনা? অঙ্ক করার জন্য প্রস্তুত সবাই? ওকে, বই সামনে রাখলে ভালো, এত টাইম স্ক্রিনের দিকে তাকায় থাকা যায়। আমি স্লাইড বানাইছি, সমস্যা নাই, কিন্তু এরপরও এত টাইম স্ক্রিনের দিকে তাকায় থাকাটা খুবই সমস্যা। আচ্ছা দেখেন, বই তো আছে সবার কাছে, এরপরও আমি 1 নংয়ের প্রশ্নগুলা স্লাইডে উঠাই নাই। তাহলে দেখেন, একের আমি যদি একবারে বইয়েটা আসা অঙ্কটা করে দিই অথবা একদম কঠিনটা করে দিই তাহলেই হবে। একের 6 নম্বর অঙ্কটা আমি করে দিই। একের 6 নম্বর অঙ্কটা এখানে বলছে যে এন পি আর ইজ ইকুয়াল টু 240 এবং এনসিআর ইজ ইকুয়াল টু 120 হলে এখানে বলছে এন ইজ ইকুয়াল টু হোয়াট, আবার বলছে আর ইজ ইকুয়াল টু হোয়াট। আর এবং এন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সলিউশন করে ফেলি। দেখেন, এই জায়গায় বলছে যে এনপিআর ইজ ইকুয়াল টু 40 আর এনসিআর ইজ ইকুয়াল টু 20। তাহলে এই জায়গায় কি করা যায়? এই যে এনপিআর ইজ ইকুয়াল টু কত? 240। ঠিক আছে, আচ্ছা, এনপিআর এর জায়গায় কি লেখা যায়? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 240। এটার আমি দিলাম 1 নম্বর সমীকরণ। আবার এখানে বলছে যে এনসিআর ইজ ইকুয়াল টু 120। এনসিআর এর জায়গায় লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 120। বুঝছি বিষয়টা? ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার? ওকে, তাহলে এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ।
এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। ওকে, তাহলে আমার n এর ভ্যালু বের করতে হবে আর r এর ভ্যালু বের করতে হবে। n আর r দেখতে সেম দেখা যাইতেছে নাকি? তোমার খাতায় সেম না পাইলেই হয়, আমার খাতা তো আর কেউ কাটবে না। আমার খাতা কি কোনো স্যার দেখবে? আমার খাতা তো আর কোনো স্যারে দেখবে না, তা আমার কোনো সমস্যা নাই। এবার কে বুঝি? ওকে, আচ্ছা, তাহলে এবার আমার n এর ভ্যালু বের করতে পারতে হবে আর r এর ভ্যালু বের করতে পারতে হবে। তাহলে আমি যদি 1 নং দ্বারা 2 নং ভাগ করি, আমি যদি 1 নং দ্বারা 2 নং ভাগ করি তখন কি পাই? দেখো যে n ফ্যাক্টোরিয়াল কাটাকেটে চলে যায়, ঠিক আছে। n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাও নিচে আছে, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাও কি নিচেই আছে, এটাও কাটাকেটে চলে যায়, ঠিক আছে না? তখন কিন্তু আমি ডাইরেক্ট পাওয়া যাই যে r ইজ ইকুয়াল টু কত পাওয়া যায়? r ইজ ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই 120। তাহলে আমি বুঝতেই পারতেছি r এর ভ্যালু হলো 2। r এর ভ্যালুটা কত? 2। এই r এর ভ্যালুটা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যে কোনো একটাতে বসাইলেই হবে। আমি 1 নং সমীকরণে বসাই দিলাম, তখন আমি বলতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 240, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল মানে কত? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গায় কি থাকে? n ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 240, কেননা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে। এরপরে এই জায়গায় হয় কত? n স্কোয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 240। তাই এখন এই জায়গা থেকে n এর দুইটা ভ্যালু বের হবে, একটা হলো 16। n এর কয়টা ভ্যালু বের হবে? দুইটা ভ্যালু বের হবে, একটা হবে 16 আর একটা হবে মাইনাস 15। আরেকটা বের হয় কত? মাইনাস 15, যা গ্রহণযোগ্য না। তাহলে n এর ভ্যালু হলো 16 আর r এর ভ্যালু আমরা কত পাইলাম? 2। এটাই কি অ্যান্সার। অঙ্কটা কি বেশি কঠিন? অনেক কঠিন না? অনেক অনেক কঠিন, মানে এত কঠিন অঙ্ক জীবনে দেখিই নাই নাকি? আচ্ছা দেখি, এরপর আমরা একের আরেকটা অঙ্ক করি। একের পিডিএফ পাবো? ওকে, এই অঙ্কটা করি। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে যথাক্রমে r+1, r+2 আর r+3 সংখ্যক বস্তু নিয়ে যতগুলি সমাবেশ গঠন করা যায় তাদের অনুপাত এত এত এত। তাহলে n ও r এর মান নির্ণয় করতে বলা হয়েছে। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে যথাক্রমে r+1, r+2 আর r+3। এখন দেখো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে যথাক্রমে r+1 আর r+2 r+3 সংখ্যক বস্তু নিয়ে, দেখো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? r উপায়ে সাজানো যায়। কিন্তু এখানে বলছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে যথাক্রমে r+1 সংখ্যক বস্তু নিতে হবে, r+1 সংখ্যক বস্তু নিতে হবে। এরপরেরটা দিয়ে আমি ভাগ করি, কেননা ইস্টু মানে 15:24, মানে কি একটা দিয়ে আরেকটা ইস্টু মানে কি ভাগই না। এরপরে বলছে r+2 সংখ্যক বস্তু নেওয়া যায়, আবার r+3 সংখ্যক বস্তু নেওয়া যায়। তাহলে আমি আপাতত প্রথম দুইটা দিয়ে ভাগ করি। ইজ ইকুয়াল টু যতগুলি সমাবেশ গঠন করা যায় তাদের অনুপাত কত? 15 ডিভাইডেড আমি বললাম 24। দুইটা নিয়েই তো ভাগ করা যায়, তিনটা নিয়ে তো আর ভাগ করা যাচ্ছে না। বুঝছি বিষয়টা? ওকে, এবারকে আমি ভাগের সূত্র বসাই। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমি এই জায়গায় কি লিখতে পারি? NCR মানে কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আবার আমি লিখতে পারি কি আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? তাহলে এই জায়গায় আমি লিখব কি যে n মাইনাস r+1 এত ফ্যাক্টোরিয়াল। অবশ্যই আমার দ্বিতীয় বন্ধনী দিতে হবে, অবশ্যই আমার কি দ্বিতীয় বন্ধনী দিতে হবে, ঠিক আছে। আর নিচে আমি কি লিখব? দেখো আর ফ্যাক্টোরিয়ালটা লেখা লাগবে। তার মানে আমি বলতেই পারি যে r+1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? ওকে 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 ওকে, নাইস নাইস নাইস। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি রে ভাই, বুঝছি। হ্যাঁ, এখন দেখো এটা তো নিচে আসে না, এটা কিন্তু নিচে আস। তাহলে এই যে অংশটা, এই অংশটা কিন্তু উপরে উঠে যাবে। এটা কি বুঝছে সবাই? বুঝছে? ওকে, এত ব্রিলিয়ান্ট কেন আপনারা? এই তো। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি যে r+2, অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিতে হবে,
এত ফ্যাক্টোরিয়াল, আর এদিকে কি বলতে পারি আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত হবে, নিচে কিন্তু হবে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? আর এদিকে কি 15 ডিভাইডেড বাই 24ই হবে, 15 ডিভাইডেড বাই 24 হবে। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যায়, ঠিক আছে, এই দুইটা কাটাকাটি চলে যায়। এরপরে দেখেন, হ্যাঁ এই দুইটা কাটাকাটি চলে যায়। হ্যাঁ এবার হ্যাঁ এই দুইটা কাটাকাটি চলে যায়। এরপরে কি দেখেন, এই যে এরপরে কিন্তু আমি লিখতেই পারি যে n মাইনাস আর মাইনাস 2 এত ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হবে কি আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। নিচে কত হবে, নিচে হবে যে n মাইনাস আর মাইনাস 1 এত ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হবে কি আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত 15 ডিভাইডেড বাই 24, ঠিক আছে। আচ্ছা, এবারকে আমি কি করব বলেন তো, এবারকে কি করা যায় বলেন? বলেন বলেন বলেন। কোনটাতে ভাঙবো আমি? তাড়াতাড়ি বলতে হবে রে ভাই, তাড়াতাড়ি বলতে হবে। এই তো এক্স্যাক্টলি। তাহলে এটাকে কি আমি এভাবে লিখতে পারি, এই যে হ্যাঁ 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 বুঝছি বুঝছি, এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে, এই যে এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে আর প্লাস, কোনটারে এভাবে লিখতে পারি, এটারে লিখতে পারি না? একটু ভালো করে অ্যান্সারটা দেই। এটারেই তো লেখা যায় আর প্লাস 2, এরপর এটারে কি লেখা যায় আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। বুঝছি বিষয়টা? ক্লিয়ার? এবার এটারে কি লেখা যায় n মাইনাস আর মাইনাস 1, এরপরে কি লেখা যায় n মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এরপর আমি কাটাকাটি করি, এইটা আর কি এইটা কাটা, আর এই জায়গায় কি আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কি কাটাকাটি। তাহলে আলটিমেটলি আর অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে কি, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তাহলে এই জায়গায় কি থাকে আর প্লাস 2 থাকে, এই যে আর প্লাস 2 থাকে, এই যে এই জায়গায় আর প্লাস 2 থাকে না, কোথায়, এই যে এই জায়গায় শুধুমাত্র আর প্লাস 2 থাকে না, এই যে দেখেন আর প্লাস 2 থাকে, হ্যাঁ এই যে আর প্লাস 2, এই জায়গায় আর প্লাস 2 থাকে, শুধুমাত্র এটা থাকে আর কি, শুধুমাত্র এটা থাকে আর প্লাস 2 থাকে, আর সব কাটাকাটি চলে যায়। আর এদিকে শুধুমাত্র কি থাকে n মাইনাস আর মাইনাস 1, শুধুমাত্র এটাই বাকি থাকে, ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 24, 15 ডিভাইডেড বাই 24। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, 3 5 15, 3 8 24, 5 ডিভাইডেড বাই 8 লেখা যায়। আমি লিখবো লিখবো পরে লিখবো পরে লিখবো পরে লিখবো, ওকে। হ্যাঁ তাহলে এই জায়গায় লেখা যায় কি আর প্লাস 2, এবারকার সবাই বুঝে গেছি না? এরপর আমি একটু শেষ করে দিই, মাইনাস 1, তাহলে 3 5 15, 5 ডিভাইডেড বাই 8, এরপরে জাস্ট কি আর আর গুণ করে দিই, কি করবো আর আর গুণ করে দিব, আর আর যদি গুণ করি তখন কত হবে 8r প্লাস 16 5n মাইনাস 5r মাইনাস 5, বুঝছি, ওকে ওকে। 8 আর 5 কত হয়, 8r, হ্যাঁ 8r, হিসাবটা করি 13r, এরপরে বলি
-5n -21 মাইনাস কত 21। তাহলে এটার আমি 1 নম্বর সমীকরণ রাখবো, এটার আমি কি 1 নম্বর সমীকরণ রাখবো? বাকিটা পারবো সবাই? ওকে ওকে ওকে, নাইস নাইস। ওকে, এরপরে দেখেন, আচ্ছা এটা 2 নাম্বারটা, ঠিক আছে, 2 নাম্বারটা, 2 নং প্রশ্নের উত্তরটা 2। তাহলে এটা করি, দেখেন কি বলছে যে এত অঙ্কগুলি হতে 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ অঙ্কগুলির মধ্যে 4টি করে অঙ্ক নিয়ে কতভাবে বাছাই করা যায়। 3 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা আছে একটা, 1 2 4 5 7 8, এই কয়টা সংখ্যা আমি কিন্তু বলতে পারি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ সংখ্যা আছে কয়টা? 6টা। 6টা সংখ্যার মধ্যে 4টি করে অঙ্ক নিয়ে কতভাবে বাছাই করা যায়? জাস্ট বাছাই করতে বলছে এখানে, কিন্তু জাস্ট কি বলছে? বাছাই করতে বলছে। তাহলে 6টা অঙ্কর মধ্যে 4টা অঙ্ক নিয়ে 64 উপায়ে বাছাই করা যায়, ঠিক আছে? 6টা অঙ্কর মধ্যে 4টা অঙ্ক নিয়ে কত উপায়ে বাছাই করা যায়? 64 উপায়ে বাছাই করা যায়। ক্লিয়ার? ওকে, এরপরে নেক্সট কি বলছে? 12 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো সংযোগে কতগুলি বিভিন্ন ত্রিভুজ গঠন করা যায়, এদের কতগুলিতে কর্ণ আছে? আচ্ছা, আমি একটা পেজ নিয়ে এই জিনিসটা একটু বুঝাই। সেটা হলো যে জিনিসটা হলো এরকম, এই যে ধরলাম, আচ্ছা আমরা কি বেনজিন চিনি? সবচেয়ে পরিচিত উদাহরণ বেনজিন। বেনজিনে কয়টা কর্ণ আছে? বেনজিনে কর্ণ আছে কয়টা? 6টা। 6টা। বেনজিনকে একটি কি বহুভুজ বলতে পারি? 6টা কর্ণ আছে। ওকে, ভালো কথা। বেনজিনে কর্ণ আছে কয়টা? 6টা। এখন আমরা যদি বলে এই যে 6টা কর্ণ আছে, 6টা কর্ণে 6টা বিন্দু আছে, 6টা কর্ণে কয়টা বিন্দু আছে? 6টা কর্ণে 6টা বিন্দু আছে। তাহলে আমার একটা ত্রিভুজ গঠন করতে কয়টা বিন্দু লাগে? 3টা বিন্দু লাগে। একটা ত্রিভুজ গঠন করতে কয়টা বিন্দু লাগে? 3টা বিন্দু লাগে। তাহলে 6টা বিন্দু থেকে 3টা বিন্দু নিয়ে 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করা কত উপায়ে একটা ত্রিভুজ গঠন করা যায়? আমি কি বলতে পারি না যে 6C3 উপায়ে ত্রিভুজ গঠন করা যায়? 6টা বিন্দু থেকে 3টা বিন্দু নিয়ে কত উপায়ে ত্রিভুজ গঠন করা যায়? 6C3 উপায়ে ত্রিভুজ গঠন করা যায় না? বুঝছি বিষয়টা? 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করে কয়টা উপায়ে ত্রিভুজ গঠন করা যায়? 20টা উপায়ে ত্রিভুজ গঠন করা যায়। এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? ওকে, ভালো কথা। এখন যদি আমি বলি যে এই যে 6টা বিন্দু আছে, এখানে কয়টা বিন্দু আছে? 6টা বিন্দু আছে। 6টা বিন্দু দিয়া কতগুলা বাহু গঠন করা যায়? আচ্ছা, 6টা বিন্দু দিয়ে কতগুলা বাহু গঠন করা যায়? এখন এই জিনিসটা বুঝতে হবে, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে একটা বাহু হয়ে যায়, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে আরেকটা বাহু হয়ে যায়, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে আরেকটা বাহু হয়ে যায়, কিন্তু এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে একটা কর্ণ হয়ে যায়, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে কি আবার আরেকটা কর্ণ হয়ে যায়। বুঝছি বিষয়টা? আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যদি যোগ করি তখন আরেকটা কর্ণ হয়ে যায়, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে আরেকটা কর্ণ হয়ে যায়, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে কিন্তু আবার আরেকটা কর্ণ হয়ে যায়। বুঝতেছি বিষয়গুলা? ওকে, তাহলে এখন আমার যে জিনিসটা বুঝতে হবে যে 6টা বিন্দু থেকে এখানে কয়টা বিন্দু আছে? 6টা বিন্দু আছে। বিন্দু আছে কয়টা? 6টা। বা কৌণিক বিন্দু আছে কয়টা? 6টা। বুঝছি? তো 6টা বিন্দু থেকে, হ্যাঁ বলি 6টা বিন্দু থেকে যে কোনো দুইটা বিন্দু নিয়ে, 6টা বিন্দু থেকে যে কোনো 2টা বিন্দু নিয়ে আমি কি বাহু গঠন করতে পারতেছি, কর্ণও গঠন করতে পারতেছি না? 6টা বিন্দু থেকে যে কোনো 2টা বিন্দু নিয়ে আমি কি গঠন করতে পারতেছি? বাহু গঠন করতে পারতেছি, আবার কি কর্ণও গঠন করতে পারতেছি। বুঝছি বিষয়টা? এই জায়গায় দেখো, 6টা বিন্দু থেকে 3টা বিন্দু নিয়ে আমি ত্রিভুজ গঠন করতে পারি, আবার 6টা